আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মায়া আজ বড় বোনের বাড়ি থেকে ফিরে এসেছেন। দুদিন ছিলেন না। এরই মধ্যে রান্নাঘরটা একেবারে গোয়ালঘর হয়ে আছে। শম্পা আজ আসেনি। এসব তাকে এক হাতে সামলাতে হচ্ছে। তিনি গজগজ করতে করতে রান্নাঘরটা অভদ্রস্ত করছিলেন। তখন উৎপল এলো। মা, কি করো? তোর চোখ নেই, দেখতে পাচ্ছিস না কি করি? উৎপল বুঝলো হাওয়া গরম। সে বলল, মা, একটা কথা ছিল। বল, বলে ধন্য কর। উৎপল একটু ইতস্তত করলো, এরপর বলল, মা, বলছিলাম কি, রাত্রি তো অনেক বড় হয়েছে। সেটা তোর এতদিনই চোখে পড়েছে? সব কিছুরই এমন উল্টো মানে বের করো কেন মা? ভালো কথা বলতে এসেছিলাম। এবার মায়া খানিকটা শান্ত হলেন। তিনি উৎপলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। মেয়ে রাজি নয়, এতে তিনি অপমানিত বোধ করেছেন। তার অমন হীরার টুকরা ছেলে। বল, ওর বিয়ের ব্যাপারে কি কিছু ভাবছো? তোর সন্ধানে ভালো ছেলে থাকলে বল। আচ্ছা মা, কলেজের বাংলা লেকচারার, আমার একটা ফ্রেন্ডের বড় ভাই, ভালো ফ্যামিলি, ছেলের মা রাত্রের স্কুল টিচার ছিলেন। তোর ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড? মা, আমি তোমাকে একটা ভালো ছেলের খোঁজ দিচ্ছি, আর তুমি কিনা আমার পেছনে পড়লে। আমার সবার পিছনেই পড়তে হয়। গায়ে গতরে যতই বড় হয়, তোর মাথায় ঘিলু একটু কম আছে। বাপের ঘিলু পেয়েছিস কি না? নিজে নিজে ভুলভাল একটা মেয়ে ধরে নিয়ে এলে এই যে বলে রাখলাম, আমি কিন্তু মানব না। উৎপল যতটা সম্ভব গোবেছেরা মুখ করেই বলল, কি যে বলো না মা, আমি খুব ভালো ছেলে। হলেই ভালো। তা ছেলের বাবা কি করেন? উনি অনেকদিন আগে মারা গেছেন। ও আচ্ছা, দেখি তুই খোঁজ খবর নিয়ে ভালো করে। ছেলে ভালো হলে আমাদের সমস্যা নেই। সমস্যা হলো মেয়েটাকে নিয়ে। আমি কি একটা প্রতিষ্ঠান চালাই, বিবাহ.com, নিজের বিয়েরই খবর নিই। উৎপল বেরিয়ে যাচ্ছিল, আবার ফিরে এসে কাচুমাচু মুখে বলল, মা, একটা কথা, সেটা আবার ওকে বলো না যেন। এখনই বলার দরকারও নেই, সময় সুযোগ মতো বলো। বাইরে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল উৎপল। মা কি করে যেন সবকিছু সন্দেহের নজরে দেখেন, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল। রাত্রি গপ গিলছে। মা কড়া গলায় বলেন, তোর ট্রেন ছুটে যাচ্ছে, এত তাড়াহুড়ো করছিস কেন? আস্তে খা। রাত্রি খাবার মুখে নিয়ে সেথা গলগদ্ধকরণ করে কোনো মতে হড়বড় করে বলল, আজ একটা বিয়ে আছে মা, বহু ঝামেলাবাজ পার্টি। ছেলের চাচা একটা খাটাস ধরনের মানুষ, তককে তককে আছে বিয়েটা ভঙ্গুল করার। আমাকে থাকতেই হবে। বিয়ে ভুন্ডুল করার ইচ্ছা থাকলে রাজি হয়েছে কেন? যৌতুক আদায়ের ধান্দা আছে। পাত্রের গার্ডিয়ান সে। এই সুযোগে যদি কিছু হাতিয়ে নেওয়া যায়, এমন কত কাহিনী যে আমার ম্যানেজ করতে হয়। যন্ত্রে যেমন মাঝে মধ্যে গোলযোগ হয়, বিয়েতেও এমন গোলযোগ হয়। কত আজারা ঝামেলা যে এসে জড়ো হয়। বিবাহ.com না রেখে বিবাহ বিভ্রাট.com রাখিস তাহলে। এত গোলযোগ মেটাতে হয় যেহেতু, এইসব মেটানো ঘটকের কাজ নাকি? আমরা সাধারণ ঘটক নাকি ম্যাচ মেকার বলো? আমরা যে কার্যক্রম চালাই, এসবও তো আগে কখনো শোনোনি। পার্থক্য কি? পার্থক্য বোঝানোর সময় নেই এখন। কাজ মিটিয়ে আসি, পরে বুঝিয়ে বলবো। বলে তার আঁচলে ভেজা হাত মুছে দৌড়ে রুমে ঢুকে ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দিল। রাত্রি, এটা কি বাজে অভ্যাস? কতবার না বলেছি তোকে? রাত্রির অবশ্য কথাটা শোনার সময় পায়নি। উৎপলের বলা কথাটা মায়ের মনে ধরেছে। দুনিয়ার সব মানুষের বিয়ে দিতে হন হয়ে প্রাণপাত করছে, নিজের দিকে নজর নেই। নিজের একটা ঘর হলে মেয়েটা থিতু হবে, নইলে এমন উড়নচণ্ডী থেকে যাবে। মেঘে মেঘে বেলা তো হয়েই গেছে, এটাই সঠিক সময়। আর দেরি করা সমীচীন হবে না। উৎপলের বাবার সাথে কথা বলতে হবে। ইমরোজ ওর এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে রেস্টুরেন্টে এসেছিল। সৌম্য দেশের বাইরে চলে গিয়েছিল, কিছুদিন হলো ফিরেছে। ইউনিভার্সিটি লাইফের নানান স্মৃতি রোমান্তর করতে করতে একসময় সৌম্য বলল, সেদিন মায়ের রাত্রির সাথে ওর বিয়ের কথা বলার পর থেকে এসে বিয়ের শব্দটা শুনলেই আতঙ্ক অনুভব করছে। ওর রথি নামের একজন মেয়ের সাথে প্রায় 1.5 বছরের প্রেমের সম্পর্ক ছিল। প্রথম দিকে সব ভালোই মনে হচ্ছিল, এক পর্যায়ে ভীষণ বিরক্ত হচ্ছিল। অনেক রাতে যখন সে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখত, তখন কল দিয়ে কথা বলতে চাইতো। কোনো গুরুত্বপূর্ণ কথা নয় সেসব, কিন্তু কি
নতুন কি কসমেটিক কিনেছে, সকালে দুপুরে রাতে কি খেয়েছে, আগামীকালের প্ল্যান কি, কোন বলিউড নায়িকার কোন নায়কের সাথে অ্যাফেয়ার, কার ডিভোর্স হলো, এসব অর্থহীন আলাপ। ওর দিকে কোনো মেয়ে কতবার তাকিয়েছে সেটা নিয়েও ঝগড়া করেছে। অন্য কেউ যদি ওর দিকে তাকায় এতে তার দোষ কোথায়? সে কি কারোর চোখে পট্টি বেঁধে রেখে দিয়ে আসবে নাকি? শপিং করতে গেলে ওকে সাথে নিয়ে যেত, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত একটা জিনিস পছন্দ করতে। ওদের দেখা করার কথা থাকলে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যেত, কিছু বলে শুনতো। মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, অথচ নিজের অপেক্ষা করতে হলে সেদিন ঠিকই জবাবদিহিতার মধ্যে যেতে হতো। ইমরোজের মেজাজও ঠিক থাকতো না, শেষের দিকে খুঁটিনাটি জিনিস নিয়েও বনিবনা হচ্ছিল না। ব্রেকআপ করলো। ইমরোজ যখন টেনে পড়ে তখন ওর বাবা চলে যান। ইস্পিতা তখন আরও অনেক ছোট। ওর মা নানান ঝড়ঝাপটা সামলে ওদের দু ভাই বোনকে বড় করেছেন, ওদের সমস্ত চাহিদা মিটিয়েছেন। স্বামীকে অকালে হারিয়ে তিনি ভীষণ একা হয়ে পড়েছিলেন, ছেলেমেয়েকে আঁকড়ে ধরেছেন। সেজন্য কিছুটা ওভার প্রোটেক্টিভ আচরণ করেন তাদের প্রতি। ইমরোজ সেজন্য মায়ের সমস্ত আবদার মেনে নেয় হাসি মুখে। নিজের অনিচ্ছা থাকলেও সে মাকে নিষেধ করতে পারে না। ছেলের বেলায় মা যেমন ওর সমস্ত দুষ্টামি হাসি মুখে সামলেছে, সেও তাই করে। তখন তো মায়েরও কষ্ট হতো, কিন্তু তিনি তো ছোট ইমরাজকে এড়িয়ে যাননি, পরম মমতায় ছায়া দিয়ে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। মা বেশিরভাগ সময় ভীষণ মেলোড্রামা করেন, আবার ইস্পিতার মধ্যেও ছেলে মানুষই আছে প্রচুর। মা আর বোনকে সে ভীষণ ভালোবাসে বলে সবটা সহ্য করে নেয়। সে নিজের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছে, মেয়ে মানেই নাটুকে, মেলোড্রামাটিক স্বভাবের হয়, ছোট বিষয়ে অকারণ হুলুস বাধায়, অবাস্তব বুদ্ধি হয়। সে ভয়ে সে মহিলা কলিগদের সাথে পর্যন্ত সৌজন্য ব্যতীত অন্য কোনো কথা বলে না। আরেকজন মেয়েকে জীবনে এনে নিজেকে বরবাদ করার কোনো মানেই হয় না। বিয়ে, তুই তো সব জানিস, তবুও কেন বলিস? যতজন চিনেছি এনাফ। হলে হোক, বিয়ে করে পস্তাতে পারবো না। বন্ধুর সাথে কথা বলা শেষ করে বেরিয়ে এসেছিল, হঠাৎ রাত্রিকে দেখলো শশব্যস্তভাবে এদিকে আসছে। ওর স্বপ্নের কথা মনে পড়ল, অবচেতনেই গলায় হাত চলে গেল। এরপর পাশ কাটাতেই চাইছিল, কিন্তু রাত্রি ওকে দেখে ফেলেছে। আরে আপনি? হ্যাঁ, এত অবাক হবার কি আছে? রাত্রি এবার সরাসরি ইমরাজের চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পৃথিবীর অষ্টম আশ্চর্য ডিক্লেয়ার করেছে নাকি? এত কিছু থাকতে আপনাকে দেখে আশ্চর্য হতে যাব কোন দুঃখে? এই মেয়ের সাথে কথা বলাই ভুল হয়েছে। আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? কিভাবে কথা বলি? আপনি ভীষণ ঝগড়াটে। আমি কার সাথে কিভাবে কথা বলি সেটা ডিপেন্ড করে সামনের মানুষটার উপর। টিট ফর ট্যাট নীতিতে বিশ্বাসী আমি। আপনি তো নীতির ট্যাবলেট গুলে খেয়েছেন, কথায় কথায় সেসব চুয়ে চুয়ে পড়ে। নিউটনের থার্ড ল, এখন আবার এটা? রাত্রি ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে হেসে বলল, আপনাকে আরো কিছু নীতি শেখাতাম, বুকিশ নয়, বাস্তব জীবনের, কিন্তু আজ সময় নেই। অসহ্য। রাত্রি হাঁটা শুরু করে আবার ঘুরে তাকিয়ে এগিয়ে এসে বলল, একটা ফ্রি উপদেশ দিই, উপদেশটা বিনামূল্যের হলেও উপাদেয়। এত দাঁতে দাঁত চাপবেন না, বেচারা দাঁতের কি দোষ বলুন? এত প্রেশার নিতে না পেরে একটা দুটো টপা করে খুলে পড়তে পারে। বেচারা ছোট্ট দাঁতকে এত প্রেশার দেবেন না, ফোকলা হয়ে যাবেন, তখন বিয়ে হবে না। ইমরাজের মনে হলো এই মেয়েকে খুন করতে পারলে শান্তি পেত। বিয়ে করার জন্য আমি মরে যাচ্ছি না। আমার বিয়ে নিয়ে আপনাকে নাক গলাতে হবে না। অন্যের পার্সোনাল ব্যাপারে কথা বলা অভদ্রতা, সেটা শেখেননি? কি করব বলুন, আমার কাজটাই বিয়ে নিয়ে। মানুষ যদি আপনার মতো বিয়ে না করার সিদ্ধান্ত নেয় তবে তো আমার ব্যবসা লাটে উঠবে। ভেতরে ক্লায়েন্ট অপেক্ষা করছে, আসি। উপকারের জন্য ধন্যবাদ দিতে হবে না, আমার দয়ার শরীর। বলে ভেতরে চলে গেল রাত্রি। ইমরোজ রাগে গজগজ করছে। এই মেয়ের সাথে সে কেন কথাই পারে না, এটা কিছুতেই মেনে নিতে পারল না সে। প্রবল রাগে আবারও দাঁতে দাঁত চেপে সাথে সাথে স্বাভাবিক করে নিল নিজেকে। রিস্ক নেবার দরকার নেই। এই বয়সে যদি দাঁত সত্যি সত্যি পড়ে যায় কেমন দেখাবে ওকে?
উৎপল এসেছে জাহিদের কাছে। জাহিদ বলল, শোন দোস্ত, তোকে একটা খবর দিই। বল। রাত্রি আমাকে তোর উপরে চোখ রাখতে বলেছে। কি? নিজের কানকে বিশ্বাস করতে পারল না উৎপল। হ্যাঁ, আমি ঠিক করেছি এবারের দায়িত্বটা পালন করবো ঠিকঠাক। তোকে সেদিনই অফিসের কনসার্টের টিকিট কিনে দিলাম, নাচতে নাচতে গেলি, এখন বিট্রে করতে চাইছিস? ওটা তো স্পিতার ইনফরমেশন হেড অফিসে না দেওয়ার জন্য। এটা আলাদা কেস দোস্ত। শালা বেঈমান, তুই বন্ধু নামে শত্রু। তোর মতো একটা বন্ধু থাকলে শত্রুর দরকারই পড়ে না। ভাবছি সিনেমার ব্যবসায় নামবো। বাহারি একটা নাম পেয়েছি, বাংলা সিনেমার একটা ফ্লেভার আছে, বন্ধু যখন বেমান। এই নামের কোনো মুভি কি হয়েছে উতু? আমি মরি আমার জ্বালায়, তুই আছিস সিনেমা নিয়ে। আর উতু কি? ওটা ভালোবাসার ডাক। জাহিদের পিঠে একটা রোদ্ধা পড়ল। জাহিদ কুকিয়ে উঠে পাল্টা একটা বসিয়ে দিল। শোন, একটা ট্রিট দে, দেখি এটা ম্যানেজ করা যায় কিনা। পারবো না। একটা বুদ্ধি দিতাম, সেটাও বাদ তাহলে। আচ্ছা বল, ট্রিট দেব। এই না হলে দোস্ত, এবার কিন্তু নাক বরাবর পড়বে। হাত উঁচিয়ে বলল উৎপল, শোন, আমি রাত্রিকে বলবো তোর ভাইয়ের বিয়ে তোর ক্লায়েন্টের মধ্যে একজনের সাথে সেটিং করে দেয়। স্পিতার ফরমে তোর পছন্দের ম্যাচ হলে রাজি হতে পারে। উৎপলের মুখে হাসি ফুটে আবার মিলিয়ে গেল। ও জানে রাত্রির উত্তর কি হবে, বলবে আমাদের একটা গুড উইল আছে, সেটা হ্যাম্পার করতে পারবো না। তাছাড়া ইস্পিতার সাথে ওর পছন্দ অপছন্দ তেমন মেলে না, তাই ইস্পিতা না হয়ে যদি অন্য কারোর সাথে ওর পছন্দের মিল পায় আর তাকেই যদি গছিয়ে দিতে চায়, অসংখ্য বৈপরীত্য সত্ত্বেও ওরা পরস্পরকে ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে। ইস্পিতাকে সে কোনোভাবেই হারাতে পারবে না। ইমরোজের অগ্রগতি জানলে সে মাকে আরেকটু উস্কে দেবে। মিশন বিবাহ সফল হতেই হবে, নইলে ওদের বিয়ে হবে কি করে? তবে উৎপল জাহিদকে নিষেধ করেনি। এভাবে যদি হয় তবে পৃথিবী অনেক ভালো কাজের প্ল্যানই হইতে বিপরীত হয়ে যায়। ইমরোজ কলেজ থেকে আজ সরাসরি বাসায় এসেছে। পরীক্ষার খাতাগুলো দেখতে হবে। মাথায় এত টেনশন নিয়ে কি শান্তিতে কাজ করা যায়? মা একটা অসহনীয় চিন্তা ওর মাথায় চাপিয়ে দিয়েছেন। সাথে প্রায় প্রতিদিনই এই অসভ্য মেয়েটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন হয়ে ঘুমের মধ্যে এসে জ্বালিয়ে মারছে। সেজন্য খাতা দেখাই মন দিতে পারেনি। আজ না শেষ করলেই নয়। দুপুরে খাবার টেবিলে মা হঠাৎ করে বলেন, শোন না ইমো, ইস্পির জন্য পাত্রের একটা শর্ট লিস্ট দেবে রাত্রি। তুই কাল একবার ওর অফিসে গিয়ে ওর বায়োডাটা আর ছবিগুলো নিয়ে আসবি। আমাকে কেন যেতে হবে? তোমার রাত্রি একটা দায়িত্ব নিয়েছে, বাসায় এসে দিয়ে যাওয়াটাও রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। ওকে বাসায় আনার জন্য দেখিয়ে তোর তরই সইছে না বাবু। ইমরোজ মাত্রই ভাত মুখে দিয়েছিল, সে তা গলায় আটকে গেল, কাশি হচ্ছিল। মা ওর পিঠ চাপড়ে দিতে দিতে বলেন, সাবধানে খাবি তো, এভাবে কেউ খায়? মনে হচ্ছে পেতনি তাড়া করেছে। ইমরোজ মনে মনে আওড়ালো, শুধু পেতনি নয়, নিম্ন স্তরে পেতনি, শাকচন্নি। পানি খেয়ে নিজেকে একটু সামলে নিয়ে বলল, ওই মেয়েকে নিয়ে এমন বাজে কথা বলবে না তো মা। বিয়ের কথা বাজে কথা হলো? কি যুগ এলো! এবার আর ইমরোজ উত্তর দিল না। মা যা একবার বলেন সেখান থেকে তাকে টলানো যায় না। ওকে আগামীকাল ওই গরুর ভাগার স্বদেশ বিচ্ছি অফিসটাই যেতে হবে। অযথা বেগরবাই করে নিজের এনার্জি খরচ করে লাভ নেই। বরং ও চাইল ইস্পিতার বিয়েটা যত দ্রুত সম্ভব মিটে যাক। এই গ্যারাকল এমনিতেই মিটে যাবে। আনোয়ারার মনে তখন অন্য অভিসন্ধি। তিনি চান ওরা দুটোতেই কিছুটা যদি কাছাকাছি আসে। তিনি জানেন ইমরাজের কানে তিনি রাত্রির সাথে বিয়ের কথাটা যখন একবার তুলে দিয়েছেন, পরেরবার তার ছেলে অন্য নজরে অবশ্যই দেখবে মেয়েটাকে। আবার তিনি নিজের ছেলেকে সর্বান্তকরণে চেনেন বলে এটাও জানেন তার ছেলে যে কোনো স্বাভাবিক পরিস্থিতিকে গোলমেলে বানাতে ওস্তাদ। এমনিতেই ভীষণ শান্ত আর ভদ্র, কিন্তু নিজের এগোতে আঘাত লাগলে একটু বেশি করে ফেলে, এইটুকু যা চিন্তার। তবে তিনি এটাও বিশ্বাস করেন রাগ থেকেই অনুরাগের জন্ম নেয়। তার ছেলে যতই বাহিক্যভাবে গোছালো মানুষ হোক, ভেতরটা ভীষণ এলোমেলো। ছেলেকে একটা সংসার গুছিয়ে না দিতে পারলে তিনি শান্তিতে চোখটাও বুঝতে পারবেন না। তিনি তার সন্তানদের সুখী দেখতে চান। মায়া পানের বাটা নিয়ে বসেছেন।
খাবারের পরে ওষুধ খাইয়ে ভীষণ যত্ন করে স্বামীর জন্য পান বানিয়ে দেন তিনি। পানের বোটায় চুন লাগিয়ে বাড়িয়ে দিতে দিতে তিনি বলেন, বুঝলে উৎপলের বাবা ছেলে মেয়ে বড় হয়ে গেছে, দুজনেই নিজের পায়ে দাঁড়িয়েছে। উৎপলের পাশাপাশি এবার রাত্রের বিয়ে নিয়েও আমাদের ভাবার সময় এসেছে। হ্যাঁ, অনেকদিন পরে একটা কাজের কথা বলেছো। কি বলতে চাও? আমি সবসময় আজের কথা বলি? এতই যখন অকাজের মানুষ আমি, 2 দিন বোনের বাড়িতে গিয়েছিলাম, দিনে 14 বার করে কল দিয়েছো কেন? বাড়ির বেগার খাটার জন্য? তিনি বুঝলেন অবস্থায় বেকতিক দিকে মনিয়েছে। তিনি বরাবরই ভুল সময়ে বেফাস কথা বলে বিড়ম্বনায় পড়ে যান। তিনি মনে মনে প্রমোদ গুনলেন, স্ত্রীকে বলেন, আসলে তুমি না থাকলে খালি খালি লাগে বাসাটা, এজন্য ফোন করেছি। তুমি গুনে রেখেছো নাকি? গা জ্বালানো কথা একদম বলবে না। আচ্ছা বাদ দাও, কাজের কথা বলি। রাত্রিকে নিয়ে আমার চিন্তা হয় বড্ড। নিজের মর্জি মতো চলে অভ্যস্ত। যেখানে যাবে সেই বাড়ির মানুষগুলো ওকে বুঝবে তো? যাকে বিয়ে করবে সে ওকে কতটুকু বুঝতে পারবে? যদি না বুঝতে পারে তাহলে আমার মাটা ভীষণ কষ্ট পাবে। এই চিন্তাটা মায়ের মনেও আছে। রাত্রি খানিকটা উড়নচণ্ডী, প্রাণ খুলে হাসতে পারে, আবার রাগ হলে সেটাও প্রকাশ করে, নিজেকে লুকায় না কখনো। চমৎকার মনের মেয়ে। তবুও জীবনে চলার পথে কখনো কখনো কিছু ক্ষেত্রে আপোষ করতে হয়, হয়তো কিছু অভিনয়ও করতে হয় সুখী হবার জন্য। মেয়েটা সেটা পায় না। ওর উপরে কোনো মুখোশ নেই, টলমলে পানির মতো স্বচ্ছ। ভালো মতো তাকালেই মনের ছায়া স্পষ্ট ধরা পড়ে যায়। এমন মেয়ের যোগ্য সঙ্গী মিলবে তো? ইস্পিতা ইমরোজের ঘরে এসে দেখলো ভীষণ মনোযোগ দিয়ে খাতা দেখছে। এই মুহূর্তে তার দুনিয়ায় এর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু যেন নেই। ভাইয়া কি করছো? দেখতে তো পাচ্ছিস, তাহলে জিজ্ঞেস করছিস কেন? সব সময় আমার সাথে খালি রাগ দেখাও, তুমি আমাকে একটুও ভালোবাসো না। কাঁদো কাঁদো গলায় বলল ইস্পিতা। ইমরোজ খাতা থেকে চোখ সরিয়ে বোনের দিকে একবার তাকালো। মায়ের কাছ থেকে এই জিনিসটা বেশ ভালো মতো রপ্ত করেছে মেয়েটা। ওর হঠাৎ করে কেন যেন হাসি পেয়ে গেল। বলল, তোকে কেউ একজন আমাদের বাড়ির সামনে ফেলে গিয়েছিল, ইয়া বড় পাতিলের মধ্যে। বাবা তোকে কুড়িয়ে পেয়ে বাসায় নিয়ে এসেছিল। তোকে ভালোবেসে কি করব? তুমি খুব খারাপ ভাইয়া, তবে আমি কিন্তু বড় হয়ে গেছি এখন। এসব ফাও কথা বলে আমাকে ভোলাতে পারবে না। তা হঠাৎ আমার কাছে কি বলতে এসেছিস বলে ফেল। এমনি এসেছি। আচ্ছা ভাইয়া, তোমার কেমন মেয়ে পছন্দ? বুঝলাম না, তোরা সবাই হঠাৎ করে আমার বিয়ে নিয়ে পড়েছিস কেন বলতো? কাহিনী কি? থতমত খেয়ে ইস্পিতা বলল, কোনো কাহিনী নেই। আমার বিয়ের জন্য তো তোমরা উঠে পড়ে লেগেছো। তুমি আমার বড়, এই বাড়িতে ভাবি না আসা পর্যন্ত আমি কিন্তু বিয়ে করছি না। এটা বলে রাখলাম। তুমি তোমার কাজ করো। বলেই তড়িঘড়ি করে বেরিয়ে এলো ঘর থেকে। বেশ সাহস নিয়ে গিয়েছিল, একটা কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। নিজের বিয়েটা এভাবে যদি আরও কিছুদিন পিছিয়ে দেওয়া যায়, এর মধ্যে ওদের সেটিং করিয়ে দিতে পারলে শান্তি। ইস্পিতা বেরিয়ে যাবার কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল ইমরোজ। এরপর আবার খাতা দেখতে শুরু করতে মনে পড়ল আগামীকাল তো বিবাহ.com-এ যেতে হবে। আগেরবারও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যা হ্যাপা পোহাতে হয়েছিল, এবার তাই ভিজিটিং কার্ডটা খুঁজে বের করে অ্যাপয়েন্টমেন্টের জন্য দেওয়া নম্বরে কল দিয়ে সিরিয়াল ফিক্সড করলো। উৎপল গিটার নিয়ে টুংটাং করছিল। হঠাৎ রাত্রি এলো। ভাইয়া, তোমার জন্য একটা সুখবর আছে। উৎপল দ্বিধান্বিত গলায় বলল, কি সুখবর? তুমি বিয়ের জন্য অস্থির হয়ে উঠেছিলে না, আমি আমার ক্লায়েন্টদের মধ্যে একজনকে সিলেক্ট করেছি। উৎপল ভীষণ প্রফুল্ল হয়ে মনে ঘুরি ওড়াতে শুরু করে দিয়েছিল, কিন্তু পরের কথা শুনে গোদটা খেয়ে সুতো কেটে সেই ঘুড়ি কোথায় ছুটে গেল সেটা দেখার মানসিকতাও রইল না। ভাইয়া শোনো, মেয়ের নাম শোভা, ভীষণ ভালো মেয়ে। আমি নিজে ওর ইন্টারভিউ নিয়েছি। তুমি জানো তোমার সাথে কত মিল। সেও তোমার মতো বার্সেলোনা সাপোর্টার। খেলা নিয়ে কখনো ঝগড়া হবে না। নিজে নাক ডাকে না, কিন্তু বলেছে বর নাক ডাকলেও সমস্যা নেই। তুমি তো মাঝে মধ্যে একটু আধটু নাক ডাকো। শোভাও মশারি টাঙিয়ে শোয়। প্রায় সবই মিলে গেছে, ফেভারিট সিঙ্গার, রাইটার পর্যন্ত মিল। ভাবতে পারছো, দেখতেও সুন্দরী, খুব ভালো ফ্যামিলি। উৎপলের এই মেয়ে পছন্দ অপছন্দ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে অবিশ্বাসের দৃষ্টিতে রাত্রিকে দেখছে। এসব কি বলিস তুই? একদম না।
তাছাড়া তোর গুড উইল নষ্ট হবে না ক্লায়েন্টের সাথে নিজের পরিবারের কারো বিয়ে করাতে চাইলে? আরে ভাইয়া, ও সব নিয়ে ভেবো না, তুমি যথেষ্ট কোয়ালিফাইড। আরেকটা কথা, তুমি নিজেই যে জাহিদ ভাইয়াকে দিয়ে আইডিয়াটা আমার মাথায় দিয়েছো সেটা আমি জানি, তাই এখন লজ্জা পেতে হবে না। ছবি আর বায়োডাটা দিয়ে গেলাম, আমি চলে যাচ্ছি, মন খুলে দেখো। বলে মৃদু হেসে রাত্রি বেরিয়ে গেল। উৎপল বজ্রত হয়ে বসে রইল। কি থেকে কি হয়ে গেল? জাহিদ শালা, তোকে একবার সামনে পাই তোর সব চুল আমি টেনে তুলে ফেলবো, তারপর সেই চুল বিক্রি করে তোকে দেওয়া ট্রিট আর কনসার্টের টাকা উসুল করব। এরপর মনে হলো ওই গবেটের চুল কে কিনবে? ওই গোবর মাথার মগজটা খুলে যদি বিক্রি করা যেত ঢের ভালো হতো। বিবাহ.com-এর অফিসের উদ্দেশ্যে ইমরোজ সবসময়ের মতো ফিট বাবুটি সেজে বেরোচ্ছিল। মা বললেন, দাঁড়া, তোকে দেখি একটু। ইমরোজ দাঁড়াতেই আগে পরীক্ষা দিতে বা কোনো বিশেষ কাজে যাবার আগে দোয়া পড়ে ফু দিয়ে দিতেন, তেমন করে ফু দিয়ে দিলেন। এরপর বললেন, ভালো ছেলের মতো থাকবি। ছোট্ট বাচ্চারা স্কুলে বা খেলতে যাবার আগে মায়েরা যেমন সাবধান করে দেন, একদম দুষ্টাইমি করবি না কিন্তু। এখনকার মায়ের বলা কথাটা অনেকটা তেমনই মনে হলো। মানে কি, আমি ছোট খোকা নাকি? না, তুই আইবুড়ো খোকা। ওই নিরীহ মেয়েটার সাথে দেখা হলেই যেভাবে ঝগড়া শুরু করিস, তাতে সাবধান করা ছাড়া আর কি করব? আহত দৃষ্টিতে মাকে দেখল ইমরোজ। ওখানে কোনো যন্ত্রণা অপেক্ষা করছে ওর জানা নেই। এটা তাই উপেক্ষা করাকেই শ্রেয় মনে করল। আজ ওর সিরিয়াল নাম্বার 6, তবু প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল। সেদিনে সেই পান খাওয়া কথার তুবড়ি ছড়ানো বিরক্তিকর লোকটা আজও এখানে উপস্থিত। ওকে দেখেই এগিয়ে এলো। আরে ভাই সাহেব, আপনিও আসছেন? রাত্রি আপা রাজি হইছে তাইলে? এইবার আপনার বিয়ে আর ঠেকায় কে? ইমরোজ প্রথমে লোকটার কথা বুঝতে পারল না, কারণ ওর মস্তিষ্কে মা তখন অন্যদিকে ধাবিত করে দিয়েছেন। তাই ওর মনে হলো ওর সাথে রাত্রি বিয়ের কথাকে ইঙ্গিত করছে লোকটা। আপনাদের আপা রাজি হলেই হবে নাকি? তার রাজত্ব চলছে, বাকিরা তার প্রজা। বিয়েতে 2 পক্ষেরই মতামত প্রয়োজন হয়। আমি ওকে বিয়ে করতে রাজি নই। লোকটার দৃষ্টি বিস্ফোরিত হলো, চোখ দুটো কোটো ছিঁড়ে যেন বেরিয়ে আসবে। ক্ষণকালের জন্য ওর কানটা শান্তি পেল। পরক্ষণে লোকটার তাই চিৎকারে বলল, হাই আল্লাহ, আপনার সাথে রাত্রি আপার বিবাহের আলাপ চলতেছে নাকি? আমি কেমনে জানবো? মাফ দিয়েন ভাইজান, বুঝতে পারি নাই। এবার বাকরুদ্ধ হবার পালা ইমরোজের। এই লোকের এখানকার কথা শুনে ওর মনে পড়ল সেদিনের কথা। লোকটা বলেছিল রাত্রি যে ক্যাশ নেই সে ক্যাশে সফল হয়। এখন তাহলে লোকটা সেটার কথাই বলছিল। এমন লজ্জে সে কোনোদিন পড়েনি। নিজের ভ্যানিশ হবার সুপার পাওয়ার না থাকার কারণে ভীষণ আফসোস হলো। এর জন্যই মা সবসময় বলতেন, রাগের মাথায় কোনো কাজ করতে নেই, কাজ করতে হয় মাথা ঠান্ডা করে। কথা বলার ক্ষেত্রেও একই ব্যাপার মনে রাখবি, রাগের মাথায় বলা বেশিরভাগ কথাই ভুল কথা হয়। গুরুজনের উপদেশ এজন্যই মানতে হয়। আর যদি মায়ের এই উপদেশ মানত তবে কি আর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো? সে কি পাগল হয়ে যাচ্ছে? আপনার সাথে হেরে মানাইবো ভালো। এবার ইমরোজ ঠান্ডা মাথায় কিছু বোঝাতে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে ওর ডাক পড়ল। অগত্যা একজনের মাথায় অসাবধানতায় একটা ভুল কথা ঢুকিয়ে সেটা পরিষ্কার না করেই ওকে ভেতরে চলে যেতে হলো। ইমরোজ ভেতরে এসে দেখলো রাত্রি একটা কাগজে চোখ বোলাচ্ছে, হয়তো কারোর বায়োডাটা হবে। সে গলা খাকারি দিতেই মেয়েটা কাগজ থেকে চোখ তুলে ওর দিকে তাকালো। ইমরোজ সৌজন্য রক্ষার্থে জিজ্ঞেস করলো, কেমন আছেন? আমি সবসময়ই ভালো থাকি, আপনি কেমন আছেন? ভালো। আপনাকে দেখে মনে হচ্ছে না। কেন? মনে হচ্ছে কোনো কারণে আপনি খানিকটা নার্ভাস। এ মেয়ে নিশ্চয়ই ওকে বাজিয়ে দেখতে চাচ্ছে। সে কেন সুযোগ দেবে? একদমই না। নার্ভাস হতে যাব কেন? কিছুটা ক্লান্ত বলতে পারেন। ওকে। এর মধ্যে একজন অল্প বয়সী ছেলে এসে রাত্রির হাতে একটা প্লাস্টিক ফোল্ডার এগিয়ে দিল। রাত্রি ছেলেটাকে বলল, সুমন, ওনাকে তোমার স্পেশাল লেবুর শরবত খাওয়া 1 গ্লাস। আমাকেও দিও। আজ এত আপ্যায়ন কেন? এটা সাধারণ ভদ্রতা। আমাদের প্রতিষ্ঠান অতিথি পরায়ণ, প্রত্যেক ক্লায়েন্টকেই আমরা সুন্দরভাবে ট্রিট করি। তাহলে সেদিন আমি বঞ্চিত হলাম কেন? কারণ সেদিন আপনি ভীষণ বাজে আচরণ করেছিলেন। মোটেও না। অবশ্যই হ্যাঁ, তবে এখন কাজের কথায় আসি। ঠিক আছে, আপনি ইপসিতার জন্য কিছু বায়োডাটা দেবেন বলেছেন। হ্যাঁ।
ওর দিকে একটা প্লাস্টিক ফোল্ডার এগিয়ে দিল। এখানে আমাদের সিলেক্ট করা শর্ট লিস্ট আছে। 6টা ছেলের বায়োডাটা, ছবি, ডিটেকটিভ দ্বারা ভেরিফাইড সার্টিফিকেট, ইন্টারভিউয়ের কপি, সব কিছু আছে। সমস্ত ডিটেলস এগুলো পড়লেই জানতে পারবেন। সব পড়ে আপনারা আপনাদের পছন্দ অনুসারে প্রেফারেন্স লিস্ট সাজিয়ে আমাদের দেবেন। আমরা সেটা ধরে আমাদের কাজ করব। এরই মধ্যে সুমন শরবত এনে দিয়ে গেল। ইমরোজ শরবতে চুমুক দিয়ে বলল, আপনি তো বলেন আপনাদের ইনকাম ভালো, তাহলে একটা বড় অফিসের ব্যবস্থা করেন না কেন? এটাতে সমস্যা কি? ভীষণ গাদাগাদি। সরকারি হাসপাতালে বাইরের ওয়ার্ডে যেমন হয় তেমন মনে হয়, অথবা পাবলিক বাস। মোটেও না, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা এখানে আছে। সৌন্দর্যেরও তো একটা ব্যাপার আছে। রিসিপশনের সামনের গাদাগাদি বড্ড হিজিবিজি লাগে। সৌন্দর্যের নামে অযথা অপচয় আমার পছন্দ নয়। সৌন্দর্য হচ্ছে সৌন্দর্য, এটার সাথে অপচয় আসবে কেন? শুনুন, মাকাল ফল চেনেন? কেন? প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দিচ্ছেন কেন? আগে বলেন চেনেন কিনা। হ্যাঁ, চিনব না কেন? মাকাল ফলের একটা বৈশিষ্ট্য বলেন তো। ও, আমি কি ইন্টারভিউ দিতে এসেছি নাকি এত প্রশ্নের উত্তর কেন দেব? আপনি জানেন না সেটা বললেই হয়। ও জানে রাত্রি ওকে খোঁজাচ্ছে, তবুও মাকাল ফল চেনে না। এই অপবাদ সে মানবে না। বাইরে থেকে খুব সুন্দর, ভেতরে বিশ্রী। ইমরোজের উপরে রাত্রি সবগুলো দাঁত বের করে হাসলো। সে এই উত্তরটাই ইমরোজকে দিয়ে বলাতে চেয়েছিল। সফলতার হাসি এটা। এই তো আপনি দেখছি জানেন আমাদের প্রতিষ্ঠান মাকাল ফল নয়, দেখতে যেমনই হোক কাজের। কেউ কেউ আছে যারা বাইরের সৌন্দর্য নিয়েই খুঁতখুঁতে, কিন্তু ভেতরটা ওই মাকাল ফলের মতোই। আপনি কি ইনডিরেক্টলি আমাকে মাকাল ফল বলতে চাইছেন? আমি তো কাউকে মিন করিনি। এখন আপনার যদি মনে হয় সেটা আপনি, তাহলে আমি আর অমত করি কি করে বলুন? ইমরোজের গা জ্বলে গেল। আপনি আজও আমাকে অপমান করছেন। প্রথমে আপনি পাবলিক বাস আর সরকারি হসপিটাল নিয়ে এসেছেন। যাদের নিজের গাড়ি নেই বা প্রতিদিন প্রতিটা টাকা হিসেব করে চলতে হয়, পাবলিক বাসে চড়ে কিছু টাকা বাঁচিয়ে কেউ হয়তো নিজের কোনো শখ পূরণ করতে চায়, কারো হয়তো প্রয়োজনীয় কাজই হয়, আর জরুরি চিকিৎসা নিতে শখ করে কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে না। নিতান্ত অপরাগ হলেই কেবল ওই সিচুয়েশনে গিয়ে দাঁড়ায় কেউ। তাদের কষ্টটা বোঝেন আপনি? এবার ইমরোজ অসহায় বোধ করল। সে কথার কথা বলেছে, এত কিছু তলিয়ে ভাবেনি, কিংবা কাউকে অপমান করার বিন্দুমাত্র ইন্টেনশন ওর মধ্যে ছিল না। ভেতরে ভেতরে অনুতপ্ত হলেও শত্রুর দুর্গে বসে নিজের দুর্বলতা স্বীকার করে নেওয়া মানে আত্মসমর্পণ করা, সেটাতে ওর ঘোরতর অনীহা। আপনি কচি খুকি নন। আমি যে ওই অ্যাঙ্গেল থেকে কথাটা বলিনি সেটা খুব ভালো করেই জানেন। তবুও আমাকে খাটো করার জন্য কথাগুলো বললেন, কারণ পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা আপনার খুব প্রিয় একটা শখ। রাত্রি ঠান্ডা গলায় বলল, আপনার হাইট কত ছিল আগে মেপে দেখি, এখন কতটুকু খাটো হলো? অসহ্য। কাজ শেষ, আমি যেতে পারি? প্লিজ, স্বাচ্ছন্দ্যে। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। দুজনে বিদায়ী সম্ভাষণে মিশে রইল। একরাশ তার ছিল। এই মেয়ের সমস্যা কি? মাথায় সারাক্ষণ কোনো পোকা যে কিলবিল করে কে জানে। মাথাটা স্ক্যান করে দেখা দরকার। বিরল প্রজাতির কোনো পোকা হবে, এ ব্যাপারে ইমরোজের বিন্দুমাত্র সন্দেহ নেই। আজ মায়াদের সপরিবারে দাওয়াত ছিল। রাত্রি বলেছিল কাজ শেষ করে চলে যাবে। মায়া ভাবলেন রাত্রি অফিসের সামনে দিয়ে যেহেতু যাবেন, ওকে তুলে নেবেন। রাত্রির বাবা হাবিব সাহেবকে বসিয়ে মায়া আর উৎপল নেমে এলো। রাত্রির অফিসে ঢোকার পরে রিসেপশনিস্ট উঠে এসে হাসি মুখে তাদের স্বাগত জানিয়ে বসিয়ে দিল। বলল, ম্যাডাম লাস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করছেন, এক্ষুনি বেরোবেন। এরই মধ্যে কোত্থেকে একটা লোক চলে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, আমি ওই আপার কথা শুননাই বুঝলাম আপনি রাত্রি আপার আম্মা। মাশাআল্লাহ, আজকে তার হবু জামাইরে দেখলাম। মাশাআল্লাহ, মানিক জোর এক্কেবারে। মায়া অবাঞ্ছিত কথাই এক প্রকার বিরক্তই হলেন। কি বললেন বুঝলাম না।
রাত্রি আপার হবু জামাই, যেমন লম্বায় তেমন দেখতে সুন্দর। উৎপল বলল, কার কথা বলছেন? তার নাম কি? নাম তো জানি না, তয় ছবি আছে আমার কাছে। সেলফি তোলার ঢং কইরা তার ছবি তুলছে একটা। বলেই সুস্মিতার অপেক্ষা না করে লোকটা গর্বিত ভঙ্গিতে নিজের মুঠোফোন এগিয়ে দিয়ে বলল, আমি আইছিলাম গোয়েন্দা চাকরির জন্যে। আমি এইসবেই ভালো। ভদ্রলোকেরা অন্য বাড়িতে উকি ঝুঁকি মারতে শরম পায়, আমার মতো মানুষ দরকার থাকো। এখন বলেন, এত বড় একটা কেস সামাল দিলাম, যোগ্য না আমি? ছবিটা দেখা মাত্রই ইস্পিতার ভাইকে চিনতে বিন্দুমাত্র সময় লাগেনি উৎপলের। ইমরোজ এখানে কেন এসেছে এটাও সে জানে। এই লোক কোনো কারণে হয়তো ভুল বুঝেছে, তবে এই ভুলটা সে ভাঙাতে চাইল না। সিদ্ধান্ত নিল আর একটু উস্কে দিতে। ছবি দেখাতে হবে না, আপনি যান ভাই। আপনার চাকরির জন্য শুভকামনা। লোকটা আরও কিছু বলতে চেয়েছিল, সেই সুযোগ না পাই ভাড়া ক্লান্ত মনে ফিরে গেল। উৎপল বলল, মা দেখেছো তোমার মেয়ে কত এগিয়ে গেছে? এটা সেই ছেলেটাই যার ব্যাপারে সেদিন বলেছিলাম রাত্রির জন্য। ও হয়তো কোনো কারণে লজ্জা পাচ্ছে বলতে আমাদের এগিয়ে যাওয়া উচিত, তাই না? তুই শিওর তো? তাহলে ওই ছেলে এখানে কেন আসবে? আর ওই লোক কেন ভুলভাল বলবে? কোনো কিছু নিশ্চয়ই আজ করতে পেরেছে, নইলে এটা ভাববে কেন? ওনাকে দেখি লোকটার সন্দেহ হবার তো কোনো কারণ নেই। কিছুক্ষণ ভেবে মায়া বলেন, তোর কথাই যুক্তি আছে, এবার আমাদেরই উদ্যোগ নিতে হবে। হাসিমুখে রাত্রে বেরিয়ে আসছে। উৎপল ভাবছে ওর ভবিষ্যতের কথা। এই ষড়যন্ত্রের পেছনে সে কলকাঠি নেড়েছে, এটা জানলে রাত্রি ওকে শুলে চড়াবে নিশ্চিত। তবে এত কিছু পরও সে এটা বিশ্বাস করে। সে বোনের ভালোই চাইছে, নিজের ভালোর সাথে বোনেরও ভালো হোক। ইস্পিতার হাতে শোভা নামের মেয়েটার ছবি আর বায়োডাটা তুলে দিল উৎপল। উল্টে পাল্টে দেখে ইস্পিতা জিজ্ঞেস করলো, এটা দিয়ে আমি কি করব? এটা কে? ওর নাম শোভা। সেটা তো দেখতেই পাচ্ছি। রাত্রি এই মেয়েটাকে সিলেক্ট করেছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ইস্পিতা ধপ করে জ্বলে উঠল। মানে কি, তোমার বিয়ে ঠিক করে ফেলেছে? আর তুমি নাচতে নাচতে সেই খবর আমাকে দিতে এসেছো? এখন আর আমাকে ভালো লাগছে না। শোভার শোভায় ডুবতে ইচ্ছে করছে। যাও বিয়ে করে ফেলো তোমার শোভাকে। উৎপল কথা বলার চেষ্টা করছিল, কিন্তু পাত্তাই পেল না। এমন সারাশি কথার আক্রমণে সে ঢাল খুঁজে পাচ্ছিল না। অবশেষে যখন সুযোগ পেল, ততক্ষণে ইস্পিতা উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। উৎপল ওর পেছন পেছন যেতে যেতে বলল, আরে আমি কখন বললাম আমি ওকে বিয়ে করব? এই পাগলি শোনো না, আরে একটু আস্তে হাঁটবে তো। আরে দেখো, আমি বিয়ে করতে চাইলে এইগুলো এনে দিতাম তোমাকে, বোঝো না কেন? এবার ইস্পিতার গতি খানিকটা স্লোথ হলো, কিন্তু কিছু বলল না। উৎপল বলল, এখন আমাদের একসাথে লড়ার সময়, বিভক্তির সময় না। আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে। মনে আছে যুদ্ধের ময়দানে এমন এক বিপদ ওত পেতে আছে, এগুলো তো আমাদের সামলাতেই হবে, তাই না? ইস্পিতা এবার পুরোপুরি থেমে গেল। ঘুরে তাকিয়ে উৎপলের দিকে তাকিয়ে বলল, সরি। এই তো বুঝতে পেরেছো, মিশন বিবাহের নতুন একটা চাল দিয়েছি আমি। কৌতূহলী ইস্পিতা প্রশ্ন করল, কি চাল? বসো বলছি। সব শুনে উদ্ভাসিত হাসলো ইস্পিতা। উৎপল মুগ্ধ গলায় বলল, সুন্দর। কি? তোমার হাসি। আর আমি? সেটা নতুন করে বলতে হবে? হ্যাঁ, প্রতিদিন বলবে। যখন বুড়ো হয়ে যাব, চামড়ায় ভাঁজ পড়বে, দাঁত পড়ে যাবে, সব চুল সাদা হয়ে যাবে, তখনও বলবে। শুনতে এত ভালো লাগে, মনে হয় একজন মানুষ আছে। পুরো পৃথিবীর চোখে যাই হোক, সেই মানুষটার চোখে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। কেমন স্বর্ণালু শোনাই ইস্পিতার গলাটা, চোখে স্বপ্নের আঁকি বুকি। উৎপল মন্ত্রমুগ্ধের মতো বলল, বলবো, সব সময় বলবো। প্রিয়জনের হাসি মুখ দেখতে কার না ভালো লাগে। স্বপ্নের পথের বাধাগুলো যেন কিছুক্ষণের জন্য ওদের মন থেকে হারিয়ে গেল। একরাশ ফুরফুরে বাতাস ওদের সমস্ত মনকে আচ্ছন্ন করে ফেলল। রাতে খাবার পরে শুয়ে শুয়ে ওদের প্রচারণার জন্য একটা বিজ্ঞাপন দেবার পরিকল্পনা করছিল। আগেবারে বিজ্ঞাপনটা একেবারেই নবিশ লোক দিয়ে করিয়েছিল, ও নিজেরই খুব একটা পছন্দ হয়নি। এখন যেহেতু ভালো আয় হচ্ছে, বিজ্ঞাপনের জন্য একটা প্রফেশনাল এজেন্সি সে অ্যাফোর্ড করতে পারবে। সোশ্যাল মিডিয়ার যুগে প্রচারণার বিশাল ভূমিকা পালন করে লোকের আরও কাছাকাছি যেতে বিভা.com-এর অনেক স্বপ্নের একটা জায়গা।
এটাকে বহুদূর নিয়ে যেতে চায় সে। এটা থেকে অল্প কিছু মানুষের কর্মসংস্থানও হচ্ছে। মায়া এক গ্লাস লেবুর শরবত নিয়ে এলেন। গরমটা এবার বড্ড বেশি পড়েছে। রাত্রি উঠে বসলো। তুমি আবার এখন এত কষ্ট করতে গেলে কেন মা? আমার কষ্ট যেন কত বুঝিস। জীবনে আমার সাথে কাজে হাত লাগিয়েছিস কয়দিন? মা, সেদিনও ঘর গোছালাম। একদিন করেই উদ্ধার করেছিস, এখন এটা নেই, ধর। রাত্রি হাসল। মা সবসময় শাসনের ভঙ্গিতে কথা বলেন, কিন্তু তার মধ্যেও ভালোবাসাটা ঠিকই বোঝা যায়। এই যে বলেন কাজ করিস না, কিন্তু করতে গেলেই বলেন যা তো, কাজের নামে আমার কাজ বাড়াতে হবে না। তোর সাথে একটা কথা ছিল। বলো না মা। তোর কোনো পছন্দের ছেলে আছে? রাত্রি ভিমরি খেলো। এসব কি বলছো মা? শোন, এত সংকোচ করতে হবে না, খুলে বল, আমরা বসি কথা বলি। মেঘে মেঘে তো আর কম বেলা হলো না। আমার পছন্দের কেউ নেই মা। মায়ের কাছে মনে হলো তার মেয়ে লজ্জা পাচ্ছে। এই ধরনের কথা মায়ের সাথে শেয়ার করতে কিছুটা লজ্জা পাওয়াই স্বাভাবিক। তাই তিনি অন্যদিকে হাঁটলেন। ভাবলেন নিজের উদ্যোগে তিনি কথা এগিয়ে নেবেন মেয়ের পছন্দের ছেলের সাথে। আচ্ছা, তাহলে আমরা যদি কাউকে পছন্দ করি, তোর আপত্তি আছে? বিয়ে করতে রাত্রি আপত্তি নেই, কিন্তু বিয়ে নিয়ে সে ভীষণ খুঁতখুঁতে। অন্যটা নিয়ে যতটা কনসার্ন থাকে, নিজের ক্ষেত্রে সেটা হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। মা, তোমাদের পছন্দ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর 2 বছর পর বিয়ে করব। শোন, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় তত ভালো। আমাদের কাছে খুব ভালো একটা ছেলে আছে, কথা বলে দেখি। তাছাড়া কথা বললেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। তাছাড়া সময় এমনিতেই অনেক লাগে এসব ক্ষেত্রে। মা শোনো, তুই আমার কথা শোন। আমি আর তোদের ধানের পানে শুনতে রাজি না। তোদের দুইটার বিয়ে আমি এই বছরেই দেব। বলে তিনি উঠে চলে গেলেন। হঠাৎ করে ঘাড়ে এটা কি নতুন আপদ এসে ভর করলো? সে অবশ্য এটা নিয়ে এত মাথা ঘামালো না। বিয়ে ভাঙার অনেক টেকনিক ওর জানা আছে। উৎপলের বায়োডাটাটা সে নিজে তৈরি করে শোভতের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আজ শুক্রবার। ইমরোজ ভেবেছিল ছুটির দিনে একটু বেলা পর্যন্ত ঘুমাবে। মা ওর স্বাদের ঘুম দফারফা করে হাতে বাজারের লিস্ট আর ব্যাগ ধরিয়ে দিয়েছেন। আমাকেই যেতে হবে, চম্পাকে পাঠাও না। ওর আজ ছুটি, বাজার না করলে রান্না হবে না। না খেয়ে থাকতে ইচ্ছে হলে যাস না। আমি খাবার অর্ডার করি তাহলে? আমার বাইরের খাবার পেটে সয় না, অ্যাসিডিটি প্রবলেম আছে, জানিস না? মুখ গোমরা করে ইমরোজ বলল, আচ্ছা যাচ্ছি। আনোরা ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। শোন, যা চাইবে তাই দিয়ে কিনবি না, কিন্তু দরদাম করে কিনবি। ইমরোজ দরদামে খুব কাঁচা। দোকানে যে দাম চাই সে তাই দিয়েই কেনে। বাসে আসার পর দাম শুনে মা কথা শোনান ওকে নাকি ঠকিয়েছে। আনোরা চান ছেলেমেয়েরা আত্মনির্ভরশীল হোক, নিজের কাজগুলো নিজেই করুক। মেয়েটা হয়েছে কুড়ের রানী, ছেলেটা পরিশ্রমী কিন্তু খুঁতখুঁতে বাতে কাছে কিছুটা। ঘরের কোথাও এলোমেলো থাকলে নিজেই পরিষ্কার করে। তিনি অসুস্থ থাকলে কখনো কখনো রান্নাও করে। ইমরোজের এই দিকটা ভীষণ ভালো। ইস্পিতা কখনো রান্নাঘরে গেলেও সে সরিয়ে দেয়। বোনকে ভীষণ ভালোবাসে বলে, তবে বাজার করতে ভয় পায়। আজ বাসায় রাত্রি মা আর বাবা আসবেন। তিনি কল দিয়েছিলেন। ইস্পিতা কোত্থেকে যেন নাম্বার জোগাড় করেছে। তিনিও বসে থাকতে চান না। তার এক বান্ধবী তাকে খুব করে ধরেছে ইমরোজকে তার মেয়ের সাথে বিয়ে দিতে, কিন্তু মেয়েটাকে তার পছন্দ নয়। বড্ড নাক সিটকানো অভ্যাস মেয়ের। ওদিকে রাত্রিকে তার ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া আগে থেকেই চেনেন। ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো না মেয়েটা, তবে বিভিন্ন কার্যক্রমে সবার আগে এগিয়ে আসতো। সেন্সিবল ছিল, আবার স্পষ্টভাষী। সেদিনও কথা বলার সময় এটা বুঝতে পেরেছেন। তাছাড়া তার ছেলেটা যেমন স্বভাবের, একটু শক্ত ধাত্রের কেউ না হলে হবে না। সব কিছু বিবেচনা করে রাত্রিকে সঠিক মনে হয়েছে, তারাও আসতে রাজি হয়েছে। জুম্মার নামাজে পরে পরেই তারা রওনা দেবেন। দুপুরে এখানে খাবেন। বাজারে ঝাঁককে সামলে বাসায় আসার পরে পরেই ওর এক বন্ধু কল দিল তার বাসায় যেতে আরও কিছু বন্ধুরা আসবে। অনেকদিন সবার সাথে দেখা হয় না। সে মসজিদে যাবার সময় একেবারে প্রস্তুতি নিয়েই বেরিয়েছে। সে জানতেও পারল না এত কষ্ট করে কাদের জন্য বাজার করল।
আনোয়ারার সাথে কথা বলে মায়ের মনে হলো ভদ্রমহিলা ভীষণ প্রাণখোলা মানুষ, খুব আন্তরিক। ছেলের বোনও বেশ লক্ষ্মী একটা মেয়ে। কিছু কিছু মানুষ আছেন যাদের চিনতে খুব বেশি সময় লাগে না, ভদ্রমহিলা তেমনই। এই পরিবারে রাত্রি ভালো থাকবে। আপা, আমার ছেলে বলে বলছি না, ছেলে হিসেবে ইমরোজ খুব ভালো মনের মানুষ। তবে একটু দোষ ত্রুটি নিয়েও বলি, যদি সম্বন্ধ হয় কিছু না লুকানোই ভালো। আপনারা যাতে সবটা বিবেচনা করতে পারেন, বিয়ের পরে রাত্রি যেখানে থাকবে তার সাথে থাকবে, সেটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন। ইমরোজ একটু রকচটা ধরনের, হুটহাট রেগে যায়, তবে হটকারে নয়, রাগটা আবার হুটহাট পড়েও যায়। আপা, আমরা ছেলে তো দেখবই। আপনাদের আন্তরিকতা আমাদের খুব ভালো লেগেছে। রাত্রিকে তো আপনি দেখেছেনই, আমি আর কি বলবো। আমার মনে হয় আমাদের জমবে ভালো, কি বলেন ভাই সাহেব? হাবিব সাহেব হেসে বলেন। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। ইস্পিতা পুরো সময়টাই ভীষণ সতর্ক থেকেছেন। হবু শ্বশুর শাশুড়িকে প্রথমবার সামনাসামনি দেখেছে। নিজের একটা ভালো ইমপ্রেশন তৈরি না হলে ভবিষ্যৎ অন্ধকার। উৎপল ইচ্ছে করে আসেনি। দুই মায়েরই দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ, কখন না জানি ধরা পড়ে যায়। এই ভয়ে আজকের এই সাক্ষাৎ সে অনুপস্থিত। ইস্পিতা আনারি হাতে তাদের আপ্যায়ন করার চেষ্টা করেছে। আনোয়ারা মেয়ের আচরণে কিছুটা পরিবর্তন খেয়াল করেছেন। যে মেয়ে নিজের খাবারই ঠিকঠাক বেড়ে খেতে চায় না, সে মেয়ে এই আশ্চর্য পরিবর্তনের হেতু তার ঠিক বোধগম্য হলো না। সামনে বিয়ে হয়ে যাবে বলে এখন থেকেই অভ্যাস করছি কি জানি। প্রায় 2 সপ্তাহ নির্বিঘ্নেই কাটল। এরই মধ্যে আনোয়ারা আর মায়ের মধ্যে আরও বেশ কয়েকবার মুঠোফোনে কথা হয়েছে। ওদিকে আনোয়ারা রাত্রির পাঠানো বায়োডাটা থেকে 2টো পছন্দ করে ফেলেছেন। শোভার বাড়ি থেকেও উৎপলের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। রাত্রি এটা নিয়ে বেশ খুশি। উৎপলকে এখনও জানানো হয়নি। আজ সন্ধ্যায় আনোয়ারা সমুচা বানিয়েছেন। বসার ঘরে ছেলে মেয়ের সামনে পরিবেশন করে বলেন, বাবু শোন, আগামীকাল বিকেলে কোনো প্রোগ্রাম রাখিস না। কেন মা? আমাদের সাথে এক জায়গায় যেতে হবে। ইমরোজ গরম সমুচায় কামড় বসিয়ে জিজ্ঞেস করলো, কোথায়? তোর জেরা করা দেখে মনে হচ্ছে তোকে জঙ্গলে বনবাস দিতে নিয়ে যাচ্ছি। আমি যেতে বললাম, আমাকে বিশ্বাস করিস না? আমি তোর মা না? মা, তুমি সবসময় সোজা কথাকে এমন পেঁচাও কেন বলো তো? স্বাভাবিক একটা কথা জিজ্ঞেস করেছিলাম। কারণ আমি জন্মের পর থেকে শুধু জিলাপি খেয়েছি, জিলাপির সব প্যাঁচ আমার মধ্যে ঢুকে গেছে। ইমরাজ আর কথা বাড়ায় না। ঠিক আছে, যাব। ইস্পিতাকে বলেন, শোন ইস্পি, তুই এখন অকারণে বাহিরে কম যাবি। বিয়ের কোণে এত ঘন ঘন বাহিরে যেতে হয় না। রোদে পুড়ে স্কিন নষ্ট হয়ে যাবে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে কেন? রাতে ঘুমাস না? ইস্পিতা আতকে উঠে বলল, কি বলো মা? ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে? বিয়ে তো সে উৎপলকেই করবে, তবু তো সে বিয়ের কোণে। না না, আজ থেকে উৎপলের সাথে কথা বলা সংক্ষিপ্ত করে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। বিয়ের সময় চোখের নিচে কালি পড়ে গেলে কি হবে? হ্যাঁ শোন, কয়েকদিন একটু যত্ন নে। ইমরোজ এসব মেইলি আলাপে পাত্তা দিল না। সে জানে না আগামীকাল ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। রাত্রি বাড়ি থেকে ওদের নিমন্ত্রণ জানিয়েছে, সেখানে বিয়ের আলোচনাও হবে। রাত্রি উৎপলের ঘরে যাচ্ছিল, ওকে শোভার বাড়ির আগ্রহের খবর দিতে মা ওকে মাঝপথে থামালেন। আমার রুমে একটু বস, তোর সাথে জরুরি কথা আছে। আমি উৎপলকে চা দিয়ে আসি। রাত্রি উৎপলের ঘরে না গিয়ে বাবা মার ঘরে গেল। বাবা পত্রিকায় মুখ ডুবিয়ে বসে আছেন। ওর পায়ের শব্দ পেয়ে বলেন, তুই তো আজকাল অমাবস্যার চাঁদ হয়ে যাচ্ছিস মা। খুব ব্যস্ত থাকি বাবা। মার জরুরি কথাটা কি সেটা কি তুমি জানো বাবা? কিছুটা জানি, তবে বলবো না, তোর মাই বলবে। তুমি হিন্ট দাও অন্তত। এর মধ্যে মায়া এসে বসলেন। শোন রাত্রি, কাল বাসায় মেহমান আসবে। তো কারা? তোর বিয়ের ব্যাপারে বলেছিলাম না, ওনারা আসবেন। মা, আমি তো বলেছিলাম এখন না। আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? দেখা কর, কথা বল। এতে তো কোনো দোষ নেই। তোর কথা শুনে মনে হচ্ছে যেন তোকে কালই কবুল বলতে বলা হচ্ছে। বাবা তুমি কিছু বলো। এটার ক্ষেত্রে কিছু বলবো না। তোর মা এবার একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। কটমট করে স্বামীর দিকে তাকাইতে তিনি গলা খাকারি দিয়ে কথা ঘুরিয়ে ফেলেন। না মানে, তোর মা তো বেশিরভাগ সময় ঠিক সিদ্ধান্তই নেয়। এটাও সঠিক সময় বলে মনে হচ্ছে। বলেই স্ত্রী কঠিন মুখ সহজ হয়ে এসেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক,
বহুদিন পরে তিনি সঠিক সময়ে নিজের মুখটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এই মুহূর্তে তার ঝগড়া করার মতো ইচ্ছে বা সময় কোনোটাই নেই। একটা আর্টিকেল পড়বেন, তার জন্য মনোযোগ লাগবে। তোমাদের এটাই শেষ কথা? হ্যাঁ। ঠিক আছে। রাত্রি বেরিয়ে যেতে যেতে বলল, ছেলেও আসবে? হ্যাঁ। ছেলের সাথে কথা বলে ঠিক এটা পণ্ড করা যাবে ভাবলো রাত্রি। আনোয়ারা একটা পাঞ্জাবি ধরিয়ে দিলেন ইমরোজের হাতে। এটা পরে রেডি হয়ে নে। এটাই পড়তে হবে কেন মা? এই রঙে তোকে ভীষণ মানায়। ইমরোজ সন্ধিয়ান দৃষ্টিতে মাকে নিরীক্ষণ করে বলল, আমরা কোথায় যাচ্ছি বলো তো মা? এত ঘটা করে সাজার মানে কি? গেলেই দেখতে পাবি। ইমরোজ অফ হোয়াইট পাঞ্জাবিটা পরে ভীষণ পরিপাটি হয়ে বেরিয়ে এলো। পোশাকের ক্ষেত্রে সে বরাবরই ভীষণ রুচিশীল, সে খুব ভালো ক্যারি করতে পারে। আনোয়ারা ছেলেকে চোখ ভরে দেখলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে বলে দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দিলেন। ইমরোজের মনে সন্দেহ প্রগাঢ় হচ্ছে। ইস্পিতা শাড়ি পরেছে, ওকেও ভীষণ মিষ্টি লাগছে। আনোয়ারা ওর দিকে তাকিয়ে বলেন, তুই শাড়ি পরবি? বলিসনি তো। ইস্পিতা অপ্রস্তুত হয়ে গেল মুহূর্তের জন্য। আজ হবু শ্বশুরবাড়ি যাচ্ছে প্রথমবার, একটা ব্যাপার আছে না? যদিও অন্য পরিচয়ে যাচ্ছে, তবু একটা ব্যাপার আছে না? বারে, তোমরা সবাই সেজেগুজে যাচ্ছ, আমি এমনি এমনি যাব নাকি? মেয়েকেও ফুটিয়ে দিলেন। ইস্পিতার গায়ের রং একটু চাপা, মুখের আদলে অদ্ভুত মিষ্টতা আছে। বিয়ের কথাবার্তা হলে নাকি মেয়েদের রূপ খোলতাই হয়। আনোয়ারার মেয়েকে দেখে কথাটা সত্যি বলে মনে হলো। একটা খয়েরি রঙের শাড়ি রাত্রির দিকে বাড়িয়ে দিয়ে মায়া বলেন, এটা পর। একরাশ বিরক্তি নিয়ে রাত্রি বলল, আমি এভাবে সেজেগুজে মানুষের সামনে গিয়ে বসবো না। তুই নিজে কত মেয়েকে এসব নিয়ে পরামর্শ দিস, মনে আছে? নিজের ক্ষেত্রে কেন করবি না? আচ্ছা, আজ পর না, দেখা কর। দরকার হলে তোর গোয়েন্দা লাগিয়ে দিবি ছেলের পেছনে। আমরা না জেনে শুনে তোর বিয়ে দেবো নাকি? রাত্রির শাড়িটা পরে নিল। এখন আর অমত করল না, ওকে ছেলের সাথে কথা বলতে হবে, সেই সুযোগের অপেক্ষায় থাকলো। মায়ের নিচে রাত্রির চুল আছড়ে দিলেন। উৎপল আজ বেশ পরিপাটি হয়ে আছে। আজ প্রথমবার ইস্পিতা আসছে বাড়িতে, ওর পুরো পরিবার আসছে। একটু নার্ভাস লাগছে। ওদের মিশন বিবাহের একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন। রাত্রি আর ইমরোজ মুখোমুখি হলে কি হবে সেটা ভাবতেই আতঙ্কিত হয়ে যাচ্ছে। অবশেষে মায়েন্দ্রক্ষণ উপস্থিত হলো। ওরা বাসায় এসে পড়েছে। বাসায় ঢুকে আগে আনোয়ারা ছেলেকে বলেন, ইমো, আদবের সাথে থাকবি, কোনো হুজ্জতি করবি না, আমার নাক কাটবি না। আমি হুজ্জতি করতে যাব কোন দুঃখে? তোর বিয়ের জন্য কথা বলতে এসেছি, সেই দুঃখে করতেও পারিস। বলতে বলতেই দরজা খুলে গেল। ইমরোজ প্রতিক্রিয়া দেখার সময় পেল না। তার আগেই মা ওর হাত ধরে বলেন, আই ইমরোজ। ইমরোজ খানিকটা আন্দাজ করতে পেরেছিল এমন কিছু হতে পারে, তবুও বিস্ময়ের ধাক্কাটা ভালোই লেগেছে। ওরে এসে পরিপাটি বসার ঘরে বসলো। উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। ভেতর ভেতর গজগজগুলো প্রকাশ করতে পারছে না ইমরোজ। কিছুক্ষণ কথাবার্তা চালানোর পরে কোণে ডাক পড়ল। ইমরোজ মুঠোফোনে চোখ গুজে ফেসবুকে নিউজ ফিড চেক করছিল। বেশিরভাগই অপ্রয়োজনীয় পোস্ট, তবুও সমস্ত মনোযোগ তাতে নিবদ্ধ রাখার চেষ্টা করেছে। রাত্রিও প্রথমে ওকে খেয়াল করেনি। উল্টো দিক থেকে এসেছে সে। ওকে বসানো হয়েছে ইমরোজের মুখোমুখি। আনোয়ারা শব্দপণে ছেলেকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলেন, সামনে তাকা হাদা। এই বয়সে সে মায়ের কাছে এহেন উপমা পেয়ে নিজের মান সম্মান রক্ষার্থে সামনে তাকিয়ে যা দেখল, এত বড় বিস্ময় ওর এত বছরের জীবনে আবির্ভূত হয়নি কোনোদিন, দূর স্বপ্নেও। রাত্রিও একই সময়ই তাকিয়েছে। ওর মনে হলো আনোয়ারা ম্যামের হয়তো আরেকটা ছেলে আছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওর স্মৃতিশক্তি বলছে, ইস্পিতার বায়োডাটাই সে স্পষ্ট পড়েছে। ওর একটা মাত্র ভাই আছে। শেষ পর্যন্ত এই পায়ে পা বাঁধিয়ে ঝগড়া বাঁধানো ছেলে। পৃথিবীতে এত ছেলের আকাল পড়েছে নাকি? আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? আপনি? একটা প্রশ্নের উত্তর দেবার ছিঁড়ি নেই। গোটা বিশ্ব বক্ষাণ্ড ঘুরে মায়ের এই মেয়েটাকেই পছন্দ হলো। আল্লাহ রক্ষা কারো। উৎপল সবে মুগ্ধতা নিয়ে ইস্পিতার দিকে তাকিয়েছিল। উল্টো দিক থেকে লাজুক দৃষ্টি উপভোগ করছিল। সেই মুহূর্তেই প্রলয়ের পূর্বভাসে ওরা দুজনেই প্রমোদ গুনল, সব ভালোই ভালোই মিটুক, তৃতীয় বিশ্বযুদ্ধ না শুরু হয়ে যায়।
চোখের সামনে রাত্রিকে বসে থাকতে দেখে ইমরোজের ছেলেবেলার পড়াশাই চলে হনহন ঘরে বনবন ছড়ার মতো ওর মাথাও বনবন করে ঘুরতে লাগলো। গত কয়েকদিনে দেখা ভয়ানক সব দুঃস্বপ্ন যেন বাস্তবে রূপ নিতে মুখিয়ে আছে। অস্পষ্ট স্বরে বলল, সর্বনাশ। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। নিজের মেজাজে চড়ে ওঠা পারদ নিয়ন্ত্রণ না করতে পেরে বলল, এটা আপনার বাড়ি জানলে কখনো আসতাম না। আপনি কচি খোকা, কই আপনার সাথে ফিডিং বোতল দেখছি না তো। একদম ফালতু কথা বলবেন না। পারিনি শুধু এসব বাজে কথা বলতে। মোটেও বাজে কথা না। আপনি একেবারে ফুল বাবু সেজে চলে এসেছেন পাত্রী দেখতে। মেয়েকে না জেনেই নাচতে নাচতে সেজেগুজে চলে এসেছেন। আপনি তো শিশু না। সে তো আপনিও সেজেগুজে শাড়ি পরে সামনে এসে বসেছেন। এখন বলুন আমার কি ভাবা উচিত? সেটার এক্সকিউজ আপনাকে কেন দিব? তাহলে আমাকে বলছেন কেন? কারণ আপনি একটা গোলমেলে লোক, বিশ্বাসযোগ্য না। আর আপনি বুঝি বিশ্বাসের বড়ি গেলে বসে আছেন? এতক্ষণে বাকিরা সামলে নিয়েছে। সহসা এমন পরিস্থিতির জন্য উৎপল আর ইস্পিতা বাদে কারোরই মানসিক প্রস্তুতি ছিল না। আনোয়ারা ছেলেকে থামিয়ে দিয়ে মৃদু ধমক দিয়ে বলেন, থামিমু, কি বাজে তর্ক করছিস? আমি তর্ক করছি শুধু? মেয়েদের সাথে এভাবে কথা বলতে হয়? ইমরোজ চুপ করলো। মেয়ে বলেই এত ঔদ্ধত্য দেখাবার পরও পার পেয়ে গেছে, নইলে মায়াও ফিস ফিস করে মেয়েকে সাবধান করলেন, সিন ক্রিয়েট করবি না বলে দিলাম। আপা, রাত্রিকে আমার খুব পছন্দ। ইমরোজকে কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন। ইস্পিতাও এবার মায়ের সাথে তাল মিলিয়ে বলল, আমারও খুব পছন্দ হয়েছে। ইমরাজ বিস্মিত দৃষ্টিতে মা আর বোনের দিকে তাকালো। এরা নাকি ওর সবচাইতে আপন মানুষ। ওকে জনমানবহীন জঙ্গলে নির্বাসন দেবার পায়তারা করছে। ওর বিশ্বাস হচ্ছে না। আমরা আর কি প্রশ্ন করব? ওরা না হয় নিজেরা কথা বলে নিক। বলো, বাবা আমরা আগে একটু ছেলেটাকে যাচাই করে দেখি। ও নিজের বোনকে জেনে এখনই ওদের আলাদা করে কথা বলতে দিলে সব ভণ্ডল হয়ে যাবে। রাত্রি কটমট করে ভাইয়ের দিকে তাকালো। উৎপল আজ পাত্তা দিল না। আমার ভাইয়া খুব ভালো রান্না করতে পারে, নিজের ঘর নিজেই গোছায়। ইমরোজ দৃষ্টি দিয়ে আগুন ঝরিয়ে ইস্পিতাকে ভস্ম করে দিতে চাইল যেন। মানে কি সার্কাস চলছে? সে কি কোরবানির হাটের গরু? হুষ্টপুষ্ট কিনা সেসব মাপজোক করে নেবে। এই দিন দেখার জন্য বয়সে এত বড় হয়েছে। তাই নাকি? বাহ, খুব ভালো গুণ তো এটা। উৎপলের কথাই আনোয়ারা বলেন, জীবনে চলার জন্য টুকিটাকি কাজ ছেলে মেয়ে সবাইকেই রপ্ত করতে হয়। বাড়িতে মা হোক স্ত্রী হোক, তাদের একটু সাহায্য করায় অসম্মানের তো কিছু নেই। বরং কাজটা তাদের যতটা ততটা নিজেরও। আর কাজই আমরা ছেলেদেরই কাজ মেয়েদের কাজ নিয়ে ক্লাসিফিকেশন করে নিয়েছি। কথাবার্তার চলন বেশ অনেকক্ষণ। খাবার টেবিলে ইমরোজের সাথে হাবিব সাহেব আর উৎপলের আড্ডা বেশ জমে উঠল। প্রথম দিকে ওদের ঝগড়া করতে দেখে ইমরোজকে অ্যারোগেন্ট বলে মনে হচ্ছিল, কিন্তু এখন কথা বলে ভীষণ ভালো লাগলো। মাথা থেকে চিন্তার বোঝা নামলো। ইমরোজ দেখলো এই বাড়িতে রাত্রি বাদে আর প্রত্যেকেই ভারী আন্তরিক। ওর উপরে রাগ তাই পরিবারের অন্যদের উপরে প্রকাশ করা ঠিক নয়, তাই তাদের সাথে এত সহজাত আচরণই করলো। ফিরে যাচ্ছিল এর মধ্যে একটা টেক্সট মেসেজ এলো, আপনি ভুলেও যদি বিয়েতে রাজি হয়েছেন তাহলে ভীষণ পস্তাবেন। ইমরোজ সাথে সাথেই লিখলো, আমি তো আপনাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। আপনার মতো মেয়েকে বিয়ে করে নিজের শান্তি নষ্ট করার চাইতে জঙ্গলে গিয়ে পশু পাখিদের সাথে বাস করাটাও শান্তির। রিপ্লে এলো 1 মিনিটের মধ্যে। আমার মতো মেয়ে মানে কি? হ্যাঁ, উন্মাদ। আমি যদি উন্মাদ হই তবে আপনি গাধা প্রজাতির মানুষ, যার মাথায় এক তোলা বুদ্ধি নেই অথচ লজিকলেস কথার খই ফুটছে। আপনি শুধু উন্মাদ না, মহা উন্মাদ। এই যে দেখছেন আপনার নিজের কথার স্থায়িত্ব নেই। মিনিটে মিনিটে আমাকে দেয়া বিশেষণ পরিবর্তন করছেন। এত ঝগড়ুটে মানুষের মতো তর্ক না করে নিজের উপরে ভরসা বাড়ান, যাতে নিজেরই মতামত চেঞ্জ না হয়। টেক্সট লিখলো না, মনে মনে আওড়ালো, অসহ্য। গিয়ে সিগারেটটা কেন করলি? মাঝ রাস্তায় আনোয়ারার প্রশ্নে মুঠোফোন থেকে চোখ তুলল ইমরোজ। মা, ওকে আমি বিয়ে করব না। তাহলে কাকে বিয়ে করবি? পছন্দের কেউ আছে তোর? ইস্পিতা পাশে বসে ভাবল, ওকে মা কেন এই প্রশ্ন করলেন না? তাহলে এত প্ল্যান করতে হতো না। না।
তাহলে এভাবে আইবুড়ো সেজে বসে থাকবি? এটাই দেখার বাকি ছিল। ভেবেছিলাম নাতি নাতনির সাথে একটু আনন্দ করব, সেই সুখ কি আর আমার কপালে আছে? মা প্লিজ তোমার মেলোড্রামা আবার শুরু করো না, ভালো লাগছে না। মেলোড্রামা দেখেছিস কি তুই? মেলোড্রামা কত প্রকার, কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সব দেখবি। এটাই শুনতে হলো আমার। আমি ওই মেয়েকে বিয়ে করব না, তার চাইতে বনবাসে চলে যাব। তাহলে তাই যা, কয়দিন পরে বুড়ো হবি। আর বুড়া অবিবাহিত ছেলেকে চোখের সামনে দেখতে চাই না। শোন, যতই ধানাই পানাই কর, কোনো লাভ হবে না। তোর পছন্দ থাকলে বিবেচনা করে দেখতাম, যেহেতু নেই তাই রাত্রিই ফাইনাল। মা, অপ্রয়োজনীয় কথা আমি শুনি না। ওরা চলে যাবার পরে বসঘরে উৎপল বসে আছে ওর মা বাবার সাথে। রাত্রি নিজের ঘর থেকে বের হয়নি। উৎপল প্রশ্ন করলো, ছেলেকে কেমন দেখলে তোমরা? মায়া বলেন, এমনিতে তো ভালোই মনে হলো, কিন্তু ওরা দুজন তো একজন আরেকজনকে সহ্যই করতে পারে না বলে মনে হচ্ছে। এইটা ভাবনার। উৎপল উত্তর গুছিয়ে রেখেছিল, বলল, মা, এভাবে কেউ অল্প পরিচিত কারোর সাথে ঝগড়া করে? তুমি বলো। তাছাড়া সেদিন ওই লোকটা কি বললো শোনোনি? আমার তো মনে হচ্ছে কাহিনী অন্য। বাবা বলেন, কি কাহিনী? আমার ওদের কথাবার্তার ধরন দেখে মনে হলো দুজনই দুজনকে পছন্দ করে, কিন্তু কোনো কারণে ওদের মধ্যে মনোমালিন্য চলছে। ইগো কাটিয়ে উঠে কেউ এগিয়ে আসছে না, দুজনেই অন্যজনের জন্য অপেক্ষা করছে। রাত্রির আপনজন হিসেবে ওদের সাহায্য করা আমাদের দায়িত্ব, তাই না? মায়ে ভাবলেন উৎপলের কথা ফেলে দেবার মতো নেই, নইলে অকারণেই এভাবে ঝগড়া করবে কেন স্বল্প পরিচিত কারোর সাথে। ঠিক আছে, রাত্রিকে জিজ্ঞেস করে দেখি। মা, তোমার মনে হয় ও তোমাকে কিছু বলবে? তাও ঠিক। রাত্রির মাথায় আগুন জ্বলছে, শাড়ি বদলে ফেলেছে, সেটা এখন মেঝেতে কড়াকড়ি খাচ্ছে। ওই বিরক্তিকর ছেলের জন্য ওকে এই শাড়ি পরতে হয়েছে, ভাবলেই অসহ্য লাগছে। এই শাড়িটা জ্বালিয়ে দিতে পারলে শান্তি পেত, কি লজ্জা। অপমানে ওর মাথা কাটা যাচ্ছে। পরক্ষণেই ভাবলো, নিরীহ শাড়ির উপরে রাগ করে লাভ কি, বরং এত সুন্দর শাড়িটা নষ্ট হবে। ইমরোজের মাথায় আগুনটা ধরলে কাজে কাজ হতো। সে নিজের রুম থেকে বেরিয়ে উৎপলের রুমে এলো। ভাইয়া, তুমি এটা কেন করলে? উৎপল শঙ্কিত হলো, ধরা পড়ে গেল নাকি? কি করেছি আমি? ওই লোকটার সাথে আলাদা করে কথা বলায় বাগড়া দিলে কেন? তাহলে কি হতো? কি আবার হতো? ওই তেদরটাকে উচিত শিক্ষা দিতাম। তাহলে তুই এই বিয়ে করতে চাস না? প্রশ্নই আসে না। আমাকে চেনে না, আমাকে বলে কিনা আপনার মতো মেয়েকে বিয়ে করার চাইতে জঙ্গলে গিয়ে পশু পাখির সাথে সংসার করব। আমার মতো মেয়ে বলে সে আমাকে অপমান করেছে, সেটার সুদ সহ ফেরত দিতাম। এই সুযোগ তোমার জন্য নষ্ট হলো আজ। তোর চাইতে পশু পাখির সাথে সংসার করা ভালো, এই কথা বলেছে। এত বড় সাহস ওর! তুই এর শোধ তুলবি না? অবশ্যই তুলবো, এমনি এমনি ছেড়ে দেবো নাকি? তোর জায়গায় আমি হলে এই বিয়েতে রাজি হয়ে যেতাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া। আমি ঠান্ডা মাথায় বলছি, শোন, ওকে তুই শাস্তি দিতে চাস তাই না? ওকে শাস্তি দেওয়ার এর চাইতে ভালো সুযোগ আর কোনোদিনও পাবি না। তোকে বিয়ে করার চাইতে ও অন্য যে কোনো কিছু করতে রাজি, তাহলে সেটাই কর যেটা ও চায় না, তারপর সারা জীবন ধরে শাস্তি দিতে পারবি। ও কিন্তু ওই মাথা মোটা তেদরটাকে এই শাস্তি দেওয়াটা তো আমার জন্য শাস্তি স্বরূপ। তা অবশ্য ঠিক, তাহলে ওর ইচ্ছাই প্রাধান্য দে, কি আর করবি। ওর বোনের বিয়ে হয়ে গেলে তো তোর সাথে আর কোনো যোগাযোগও থাকবে না। অপমানের শোধটা তুলবি কিভাবে? উৎপল নিজের বোনকে চেনে, ইস্পিতার কাছ থেকে ইমরোজ সম্পর্কে অনেক কিছু শুনেছে। আজ নিজেও কথা বলে এতটুকু বুঝতে পেরেছে। রেগে একটু মুখে হম্বিতম্বি করা পর্যন্তই। মানুষ হিসেবে খারাপ নয় ছেলেটা। দুটো বরফের টুকরো এক পাত্রে রাখলে কিছুক্ষণ পরই গলে জল হয়ে একসাথে মিশে যায়। তখন আর এদের আলাদা করে কোনো অস্তিত্ব থাকে না। এরা দুটো কিছুদিন ঠোকাঠকি করে ঠিকই একদিন এই বরফগলা পানির মতো একাকার হয়ে যাবে, এটাই ওর বিশ্বাস। সেজন্যই আরও উস্কে দিল। রাত্রি ভীষণ বুদ্ধিমতী, তবে একটাই সমস্যা, কেউ ঢিল ছুলে পাটকেল না ছোড়া পর্যন্ত ওর ঠিক স্বস্তি হয় না। এই সুযোগটাই ওর নেওয়া উচিত বলে মনে হলো। সে নিজের ঘরে ফিরে এলো। উৎপলের পরামর্শ গুরুত্ব সহকারে বেশ সময় নিয়ে ভাবলো। এরপর জাহিদকে কল দিল। জাহিদ ভাই, তোমাকে 313 নম্বর ফাইলের স্পিতা তার ভাইয়ের ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলেছিলাম, করেছিলে? হ্যাঁ, বোরিং লাইফস্টাইল, কলেজ টু বাসা, বাসা টু কলেজ, মাঝে মধ্যে অল্প কিছু বন্ধুর সাথে আড্ডা দেয়, এইটুকুই। আচ্ছা, এইটা বাদ দাও, নতুন করে খোঁজ নাও। ওই ব্যাটার স্বভাব চরিত্র কেমন,
প্রেম ঘটিত ব্যাপার স্যাপার আছে কিনা সব দেখবে। কেন, উনিও কি আমাদের সার্ভিস চাইছেন নাকি? পরে বলবো, একটু দ্রুত দেখতে পারবে, আর্জেন্ট। আচ্ছা দেখি। ওকে উন্মাদ বলা কত বড় স্পর্ধা! উন্মাদ কাকে বলে? হারে মজ্জায় টের পাইয়ে তবে দম নেবে রাত্রি। যদিও ইমরোজের প্রতি ওর কোনো আগ্রহ নেই, তবু অন্যের বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করার কোনো ইচ্ছে ও নেই। যে কারণেই হোক, চারিত্রিক সার্টিফিকেটে উত্তীর্ণ কিনা সেটাও দেখে নিই সে এগুতে চায়। মায়া ব্যাংকে এসেছিলেন, কাজ শেষ করে রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার পাশে একটা রিক্সা এসে থামলো। ইমরোজ তাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। কেমন আছো বাবা? ভালো। আপনি কেমন আছেন আন্টি? ভালো। তোমার মা কেমন আছে? শরীর ভালো? জি আন্টি, মা ভালো আছে। আজ সূর্যের তেজ একটু বেশি, ইমরোজ বলল। আন্টি আপনি এই রিক্সা নিয়ে চলে যান। তুমি? আমি ম্যানেজ করে নেব আন্টি, আপনি রোদে দাঁড়িয়ে থাকবেন না, শরীর খারাপ করবে। ভালো থেকো বাবা। মামা একটু সাবধানে নিয়ে যাবেন। এমন ব্যবহার মায়ের মনে দ্বিধা কেটে গেল। কি ভালো ছিলে, তিনি তো ওকে দেখেনি। চাইলেই পাশ কাটিয়ে নিজের কাজে চলে যেতে পারত, কিন্তু নিজে নেমে তাকে ওই রিক্সায় তুলে দিল।